যে শেখ হাসিনাকে আমরা রাজপথে চিনি, তিনি অত্যন্ত জেদি, ভীষণ রকম রাগী, জেদি। 2 নম্বর হলো খুবই প্রতিশোধ পরায়ণা। 3 নম্বর হলো যে সাহসী। আচ্ছা। এবং তার সাহস বিভিন্ন সময় এটা প্রমাণিত। আমি দক্ষিণাঞ্চলের মানুষ। 5ই আগস্টেও প্রমাণিত। 5ই আগস্টে প্রমাণিত। তিনি যেভাবে পালালেন সেটাও সে পালায়নি। শেখ হাসিনা দেশে ফেরত এসে তিনি বিচারের মুখোমুখি হতে চান। এই বিষয়টা নিয়ে কত দূর জানা যাচ্ছে এবং এই বিষয়টা নিয়ে আপনি কি ভাবছেন? না, আমি ভাবছি না। ভাবার বিষয়টি তো হচ্ছে রাজনৈতিক পরিসরে আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক। একটা হচ্ছে যে আওয়ামী লীগের উপস্থিতি, আওয়ামী লীগ নির্বাচনে নাই, নির্বাচনে ছিল না, কোনো রাজনৈতিক কার্যক্রম তাদের নেই, আইন করে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরও সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি জনপরিসরে আওয়ামী লীগের সরব উপস্থিতি আছে। আর সরব উপস্থিতি মানে এই যে মাঝে মাঝে ঝটিকা মিছিল তা নয়। আমার ধারণা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ যে উত্তরটি দিয়েছেন সেটি সম্প্রতি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছিলেন যে বাংলাদেশে তিনি ফিরবেন এবং মাথা উঁচু করে ফিরবেন। তো এই প্রসঙ্গে নানা রকম মত বিমত, তর্ক বিতর্ক। এই প্রসঙ্গে কোনো সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছেন, তিনি আইনের কথাই বলবেন। তার কথার মধ্যে কিন্তু এক ধরনের কূটনৈতিক ভাষা আছে। এক হচ্ছে আমরা চেয়েছি, তারা আশা করি দেবেন এবং তিনি বিচারের মুখোমুখি হবেন। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার ভাষ্যে এটাও দেখি যে তিনি বলেছেন আমি ফিরবো, আদালতের মানে প্রয়োজনে জেলে যাব, আদালতের মুখোমুখি হব, হ্যাঁ, বিচারের মুখোমুখি হব। তো এখন এটি যদি আমরা বিচারের প্রশ্ন একটি যে আদালতে বিচার হয়েছে, যে বিচারে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেই মামলাটি কিন্তু উচ্চ আদালতে আপিল করা হয়েছে। এখন আপিল থাকা অবস্থায় যে কোনো নিচের আদালতের বা আইসিটির যে রায় সেটা বহাল থাকে না সেটা ঝুলন্ত থাকে, এই প্রশ্নটি। এখন উচ্চ আদালত আপিল বিভাগ কি রায় দেয়। আরেকটি হচ্ছে রাজনৈতিক প্রশ্ন। সেটি শুধু শেখ হাসিনার ফেরত আসার বিষয়টি না, সেখানে হচ্ছে যে আওয়ামী লীগ তার যে লাখ লাখ সমর্থক কর্মী আছে, তার যে রাজনৈতিক চিন্তা দর্শন আছে, রাজনৈতিক নীতি কর্মসূচি আছে, তার যারা সমর্থন করে, তাদের বিষয়টি কিভাবে মীমাংসা হবে। জাতীয় নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি, আওয়ামী লীগ নামেও করেনি, কোনো স্বতন্ত্র সদস্য হিসাবে কেউ করেনি, যদিও পাকিস্তানে করেছে। ইমরান খানের দল নিষিদ্ধ করার পরও সেখানে অন্য একটি দলের নামে তার সমর্থকরা নির্বাচন করেছেন এবং ভালো ফল করেছেন। এককভাবে তারা বৃহত্তম দল, যদিও তার প্রতিদ্বন্দ্বীরা অনেক বেশি এবং সেখানে কোয়ালিশন সরকার। আওয়ামী লীগ সেটা করতে পারত না? হ্যাঁ, পারত, যদি পরিবেশ পরিস্থিতি, অর্থাৎ তারাও চাইতেন, আবার পরিবেশ পরিস্থিতি যদি সেটি অনুমোদন করত। তো এইটি মাত্র তখন যখন নির্বাচন হয়তো 1.5 বছরের মাথায়, 1.5 বছরের কম সময়, সুতরাং তখন যে পরিবেশ ছিল তার 1 বছর আগে পরিবেশ আরও বৈরী ছিল। এবং আপনিই বলছেন যে এখন তো আওয়ামী লীগটা জনপরিসরে আওয়ামী লীগের বিষয়টি আরও তাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সরব। এখন কিভাবে প্রশ্নের মীমাংসা হবে। আরেকটি হচ্ছে একটি দেশের, যেমন ধরুন যদি 20% ধরি, 25% তার সমর্থক থাকে, তাদেরকে বাদ দিয়ে রাজনৈতিক কি বলে স্থিতিশীলতা আসবে এটা বিশ্বাস করা কঠিন। যেমন আওয়ামী লীগ পারেনি, বিএনপি জামাত ইসলামীকে বাদ দিয়ে তার 2টি নির্বাচন করেছেন, কিন্তু নির্বাচন করার পর তো তারা একটা বড় বিপর্যয়ের মুখোমুখি হয়েছেন এবং গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে চলে যেতে হয়েছে। হ্যাঁ, অনেকেই বলতে পারেন সেজন্য তো 15 বছর অপেক্ষা করতে হয়েছে। এখন নিশ্চয়ই আরও 15 বছর এখন যারা ক্ষমতায় আছেন তারা এভাবে দেশ চালাবেন এটি মনে করেন না আশা করি।
তো এর রাজনৈতিক মীমাংসা হওয়া উচিত। যারা অপরাধ করেছে এই বিচার যদি ত্রুটিপূর্ণ হয়, বিচার সংশোধন হতে পারে। আচ্ছা, আওয়ামী লীগ সরকার যুদ্ধাপরাধীদের বিচারে যাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে সেটা আলাদা, কিন্তু মৃত্যুদণ্ড হয়েছিল, কার্যকর হয়নি, আর সেই আসামি তো খালাস পেয়েছে এবং তিনি নির্বাচনও করেছেন। আচ্ছা, তো সেটা শেখ হাসিনার ক্ষেত্রেও হতে পারে, আচ্ছা। অনেকে মনে করেন। দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান শেখ হাসিনা। আগামী 6 মাসের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরবে বলছেন অনেকেই, অনেক কথা বলেছেন শেখ হাসিনা। এখন শেখ হাসিনা এসব কথা কি টাকার অভাবে বিদেশে পালাতে না পেরে দেশে আটকা পড়া নেতাকর্মীদের চাঙ্গা রাখতে বলেছেন, নাকি সত্যি দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান তিনি? প্রথমত হলো যে শেখ হাসিনাকে আমরা রাজপথে চিনি, বিভিন্ন সময় তাকে দেখেছি, তিনি অত্যন্ত জেদি, ভীষণ রকম রাগী, জেদি। 2 নম্বর হলো খুবই প্রতিশোধ পরায়ণা। 3 নম্বর হলো যে সাহসী, এবং তার সাহস বিভিন্ন সময় এটা প্রমাণিত। আমি দক্ষিণাঞ্চলের মানুষ। 5ই আগস্টেও প্রমাণিত, 5ই আগস্টে প্রমাণিত। তিনি যেভাবে পালালেন সেটাও সে পালায়নি। আপনাকে যদি ওই জায়গায় ফেলে দেওয়া হতো, সঙ্গে সঙ্গে আপনার কিডনি নষ্ট হয়ে যেত, আপনি হেলিকপ্টার উঠতে পারতেন না, আপনাকে 10-12 জন ধরে কোলে করে হেলিকপ্টার উঠানো হতো ওই জায়গাতে। ওখানকার যে পরিস্থিতি, আপনি জীবনে ওরকম ভয়ের মধ্যে পড়েছেন কিনা জানি না, 10-12টা গোকরা সাপ যদি চারিদিকে থাকে, ওই গোকরা সাপ ফোঁসফাস করতেছে, তার মধ্যে আপনি একজন পুরুষ হিসেবে আপনার যে অবস্থাটা হতো তার চেয়ে 1000 গুণ ভয়ঙ্কর অবস্থা ছিল ওই সময় হেলিকপ্টারে ওঠা। আপনার কাছে খবর আছে? উনি পালাননি আপনার মতে? না, উনি পালাননি। তাহলে উনি ওনার মতো করে, ওনাকে পাঠানো হয়েছে বা উনি গেছেন, দুটোর একটা। মানে ফার্স্ট থিং হলো যে পালানো কি, হোয়াট ডাজ ইট মিন পালানো? পালানো মানে কেউ দেখেনি, অথবা কেউ দেখছে দৌড়ে দৌড়ে পালাই যাচ্ছে আর সে পেছনের দিকে তাকাচ্ছে না। বাট আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ লাইভ দেখছে একটা হেলিকপ্টার, সামরিক হেলিকপ্টারে তিনি উঠছেন, এবং তার আশেপাশে যারা লোকজন কেউ আবেগপ্রবণ হয়ে কান্নাকাটি করছেন, আর তিনি তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, ডোন্ট ওয়ারি। তার হাত ছিল মুষ্টিবদ্ধ, চোখে ছিল দৃঢ়তা, কোনো ক্রোধ, কোনো ক্ষোভ, কোনো লোভ, কোনো লালসা কিচ্ছু না। একেবারে ঋজু ভঙ্গিতে তিনি দৃঢ়তার সঙ্গে হেলিকপ্টারে উঠছিলেন। এটা এত সোজা নয়। না, এটা কিভাবে দেখলেন আপনি? কোনো ক্রোধ নাই, হাত এরকম মুষ্টিবদ্ধ ছিল। তার ওই যে মানে যাকে বলা হয়, তিনি যে হেলিকপ্টার উঠেছেন, ওই দৃশ্যটা তো বারবার দেখানো হচ্ছে। ওটাকে আমি খুব স্লোলি দেখার চেষ্টা করেছি, এবং আমি আপনাদের করে এবং জুম করে আমি মূলত একজন ক্রিমিনোলজির এক্সপার্ট বলা ঠিক হবে না, মানে ছাত্র। আমি অপরাধ বিজ্ঞানের একজন ছাত্র, যেহেতু আইন পড়েছি, আইনশাস্ত্র পড়েছি। তা আইনশাস্ত্রে প্রায় 40-45টা সাবজেক্ট আমাদেরকে পড়তে হয়েছে। আমি মাস্টার্স অফ ল ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। তো সেখানে ক্রিমিনোলজিটা আমি আসলে আমার যে যাকে বলা হয় ভালো লাগা থেকে পড়েছি। আচ্ছা, কিন্তু এই সংজ্ঞা কি আপনি পালানোর সংজ্ঞা বলছেন? এটা আসলে কি হলো তাহলে? সেখানে হাজার তখন আমরা দেখলাম যে মিডিয়াতে হাজার হাজার মানুষ ঢাকার দিকে ঢুকছে, গণভবনের দিকে যাচ্ছে। ইনি যেভাবেই হোক, ইন্টেলিজেন্সের মাধ্যমে হোক, যেভাবেই হোক, তাকে কেউ বুঝিয়েছেন যে আপনাকে এখন চলে যেতে হবে এবং আর কোনো উপায় নাই। ব্যাপারটা তো এরকম মনে হচ্ছে। হ্যাঁ, আপনি মনে করতে পারেন সেরকম। আমাদের যুদ্ধের যে পলিসি, আপনি যদি সানঝুর বই পড়েন, মাস্টার সানঝু, কিংবা আপনি যদি শের শাহের ইতিহাস পড়েন, ইভেন আপনি যদি নেপোলিয়ন বোনাপার্টের ইতিহাস পড়েন, তাহলে আপনি দেখবেন যে কখনো কখনো পালানো বলেন, পশ্চাৎপসরণ বলেন, কৌশলে অবস্থান থেকে সরে যাওয়া বলেন, এটা যুদ্ধের একটা অন্যতম কৌশল। আপনি যদি পৃথিবীর সর্বকালের সেরা যে কয়জন জেনারেল আছে, তা চার্লস দ্য গল যখন জার্মান আর্মি পুরো ফ্রান্স দখল করে ফেলল, এবং ফ্রেঞ্চ আর্মি আত্মসমর্পণ করলো, এবং পুরো সেই মন্ত্রী পরিষদ তারা আনুগত্য প্রকাশ করার জন্য, জার্মানি সেই নরম্যান্ডির বিজয়ের পরে আনুগত্য প্রকাশ করার জন্য দলে দলে গেল।
তখন তার কিছু অনুগত বাহিনী ছিল যেটাকে বলা ওপেন ফ্রেঞ্চ আর্মি, যারা আর্মির অংশ না কিন্তু সাধারণ মানুষদেরকে নিয়ে একটা আর্মি গঠন করেছিলেন জার্মানদের সাথে যুদ্ধ করার জন্য জেনারেল চার্লস দ্য গল। তিনি সেখান থেকে পালিয়ে গেলেন, পালিয়ে কোথায় এলেন? ইংল্যান্ডে এলেন। আচ্ছা, ইংল্যান্ডে এসে সেই তার ওপেন ফ্রেঞ্চ আর্মিকে দিয়ে তিনি আবার যুদ্ধ করে সেই ফ্রান্সকে দখল করেছেন। তো কাজেই এই যে স্রোতের পক্ষে শুধু হাঁটা, বাতাস তোলা, কথা বলা, এটার জন্য খুব বেশি পাণ্ডিত্য দরকার হয় না। শেখ হাসিনা এখন ক্ষমতায় নেই, তারপর শেষে তিনি হেলিকপ্টারে করে চলে গেছেন, তো তাকে আমরা দুটো গালি দিয়ে দিলাম, তিনি পালিয়ে গেছেন, মহিলা ইত্যাদি 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 ইত্যাদি, এটা তেলাপোকাও পারে। কিন্তু তিনি যে আবার ফিরে আসতে পারেন, ফিরে আসার শক্তি আছে, সামর্থ্য আছে, দেয়ার ইজ এ পসিবিলিটিস। তিনি যদি এই বিষয়টাকে যদি আমরা মূল্যায়ন করে নিজেদেরকে প্রস্তুত রাখতে পারি, তিনি যদি নাও আসেন তবু আমাদের ক্ষয়ক্ষতি কম হবে। আর যদি তিনি আসেন তবু আমাদের যে আত্মরক্ষার যে অবস্থা সেটা ভালো হবে তুলনামূলকভাবে। বোঝার চেষ্টা করুন, এখন যারা আছেন ক্ষমতাতে তারা সবাই শেখ হাসিনার জমানার 17 বছরের নির্যাতন, নিষ্পেষণে ভীত সন্ত্রস্ত। এখন যত বীর দেখেন তারা সবাই এখনো ভীত। এখন ভীত মানে কি? আপনি যদি এখন শেখ হাসিনার একটা ছবি তাদের সামনে এনে পিছনে একটা মানে একজন লোক হঠাৎ দাঁড়িয়ে আছে, আপনার এখানে টক শোতে আছে, হঠাৎ করে একটা 3D শেখ হাসিনার ছবি সামনে রাখবেন আর পিছনে মনে করবেন একটা বাঁশিতে ফু দিবেন আর বলবেন হারুন আসছে, ডিবি হারুন আসছে। আপনি দেখবেন যে এই জায়গার যে ওয়ালগুলো আছে, এই পিছনে যে টেলিভিশন আছে, কোন ফাঁকে যে একটা গুঁতে দিয়ে ভেঙে ফেলছে যে মানুষ, বুড়ো বুড়ো মানুষ, এই যে ওনার মতো বয়স্ক মানুষ, হঠাৎ করে দেখবেন তার শরীরে ভাস্কো দা গামার মতো শক্তি চলে আসছে বা বিশ্ববিজয় গামার মতো শক্তি চলে আসছে। চেয়ার থেকে একটা লাফ দিয়ে সে এমন জোরে কাণ্ডজ্ঞান হয়ে টেলিভিশনের স্ক্রিন ভেঙে ফেলবে। এই হলো অবস্থা। মূল ব্যাপারটা হলো কি জানেন? তো আপনি এটা বিশ্বাস করেন যে শেখ হাসিনা এবং তার যে সেট ছিলেন, আপনি যে ডিবি হারুনের কথা বললেন, আইজিপি ছিলেন একজন, বেনজির ছিলেন, বেনজির সাহেব ছিলেন, মানে ওই যে সেট তার যারা সেট সৈন্য আছে। সামন্ত কিংবা তাদেরকে এখন লোকজন ভয় পায়। সো তারা ওইভাবে করেই আবার আসবেন? না, তারা আসবেন কেন আই ডোন্ট নো, বিকজ এখানে দুটো বিষয় আছে। একটা হলো শেখ হাসিনা এবং তার পলিটিক্যাল উইংস, সেটা আসার সম্ভাবনা যদি আসার যতটা সম্ভাবনা, সেই তুলনায় তার যে রাষ্ট্রীয় বাহিনীর যে শক্তি, সেটা তো একটা বিশেষ প্রসিডিওর মাধ্যমে তারা এসেও কিছু করতে পারবে না। কিন্তু তার যে বাহিনী, ধরেন তার যে সকল গুন্ডা ছিল, পান্ডা ছিল, তার যে সকল ছাত্রলীগের ক্যাডার ছিল, তার যে সকল পলিটিক্যাল লিডার ছিল, তার যে সকল আন্ডারওয়ার্ল্ডের ডন ছিল, তার যে সমস্ত বিজনেস টাইকুন ছিল যারা টাকা জোগাতো, তারা তো বেঁচে আছে এবং বেটার দ্যান বিফোর। তারা এখন বাংলাদেশের মাসি বাদ দিয়ে কেউ সুইজারল্যান্ডে আছে, কেউ জার্মানিতে আছে, কেউ এসে আছে। তারা বাংলাদেশ থেকে যে টাকাগুলো নিয়েছে, এইগুলিকে বাংলা টাকাতে এখন অবমূল্যায়ন হয়েছে। এই টাকা তারা ট্রান্সফার করে এই টাকাকে তারা ডলার বানিয়েছে, ফলে ডলারের মূল্য তো বেড়ে গেছে। ফলে যারা টাকা চুরি করে বাংলাদেশ থেকে গিয়েছে, আপনি যদি বলেন চুরি করে, পাচার করে, যেভাবে করেন না কেন, তাদের সম্পদ স্ফীত হয়েছে, কমেনি। আর আমরা বাংলাদেশে যেটা আছি, যাদের 100 টাকা ছিল 2 বছর আগে, সেটা এখন কমে সরকারি হিসেবে 50 টাকা হয়ে গেছে। আচ্ছা। তো যার জন্য একটা শক্তি, ধরেন আপনি আগ্নেয়গিরির লাভা ভূপৃষ্ঠে টকবক করে ফুটছে, আপনি চাপা দিয়ে রেখেছেন। ইট ডাজ নট মিন যে এই ভিসুভিয়াসের যে লাভা, এটি আর বের হবে না। আচ্ছা, সোহরাব হাসান, আমাদের আলোচনার টপিক ছিল অন্যরকম, যেহেতু আপনি এই বিষয়টা তুললেন, আপনি কি এই বিষয়ে বলবেন যে শেখ হাসিনা 5ই আগস্ট পালিয়ে যাননি? এটা যুদ্ধের একটা কৌশল হিসাবে তিনি জাস্ট একটু না, এটা আমি কিন্তু একেবারে পালিয়ে ওইভাবে বলিনি। আমি বলি যে একেবারে উনি পালাই গেছেন এভাবে 100% এভাবে বলা, ইট ইজ ভেরি আনফেয়ার। এটা ফেয়ার হলো অনেকগুলো বিষয় রিয়ালিটি, যে তিনি যেটা চলে আসছে, তাকে বলা হয়েছিল আপনি যান, তিনি যেতে চাননি, তিনি বলছেন আমি মরবো, আমি যাব না, এটা তো এখন ওপেন সিক্রেট। তারপরে সেনাপ্রধান শেখ রেহানাকে বলেছে
জয়কে টেলিফোন করেছে, তাকে রিকোয়েস্ট করে তাকে রাজি করানো হয়েছে। এখন শেখ হাসিনা বলছে যে আমাকে প্রথমে বলা হয়েছে আপনাকে এখান থেকে সরিয়ে টুঙ্গিপাড়া নেওয়া হবে। এখন সেই টুঙ্গিপাড়া না নিয়ে এরপরে তারাকে হেলিকপ্টারে করে সামরিক বাহিনীর একটা নির্দিষ্ট জায়গায় নেওয়া হয়েছে, এরপরে সামরিক প্লেনে করে ভারতের অন্য একটা জায়গায় নেওয়া হয়েছে। আমাদের সীমান্ত, আমাদের সশস্ত্র বাহিনীর যে এয়ারক্রাফটে করে তাকে পাড়ি দেওয়া হয়েছে, এরপর ভারতীয় সেনাবাহিনী তাকে মানে গ্রহণ কিছুটা করেছে। এখানে মিক্স বিষয় ছিল, মানে হ্যাঁ, তাকে জোর সেনাবাহিনী, করা- ইট ইজ ওপেন সিক্রেট। এবং আমরা সেইখানে কি করেছি, আমরা সেই গুগলের যে ম্যাপে সেখানে দেখছি, এরপরে ভারতীয় বাংলাদেশের সীমান্ত পার করে দিয়েছে আমাদের সেনাবাহিনী, আমাদের বিমান বাহিনী। এরপর ভারতীয় বিমান বাহিনী তাকে গ্রহণ করেছে। ভারতীয় বিমান বাহিনী গ্রহণ করে আবার তাকে যেন আকাশে কেউ আক্রমণ করতে না পারে, এই জন্য তাকে বিশেষ প্রোটোকল দিয়ে তাকে দিল্লি সামরিক ঘাঁটিতে সেখানে নামানো হয়েছে। ইটস ওপেন সিক্রেট ফর অল। আপনি এখানে পালানো দেখলেন কোথায়? পালানো মঞ্চে পালিয়েছে কে? পালিয়েছে বিচারপতি মানিক, মানে যারা সীমান্ত দিয়ে যারা পালিয়েছে বিচারপতি মালিক। পালানোর চেষ্টা করেছে ধরেন সালমানের রহমান সাহেব, ধরে একেও তাকে ধরার পর তার দাড়ি মোচ কামিয়ে সুন্দর করে মানে পালানো বলতে কি, যে আমি রাতের আধারে একটা ঘরের মধ্যে পালিয়েছে কি, ওই যে আচ্ছা, যে এটা বলেছে ওই যে যেমন মানে পররাষ্ট্রমন্ত্রী খুব সুন্দর করে বলেছে যে আমি অনেক দিন পালিয়েছিলাম, এই ঘর থেকে ওই ঘরে গিয়েছি। মোমেন সাহেব, আমি একবার দাড়ি কামিয়েছি, চুল কামিয়েছি, তারপরে সেখান থেকে খুব কষ্ট হয়েছে আমার পালাতে, তারপর এখানে গেছি, এইগুলোকে বলে পালা। আচ্ছা আচ্ছা, পরিষ্কার। যদি সোহরাব হাসান যদি এই বিষয়টা নিয়ে বলেন, এটাকে আপনি কি বলবেন? 5ই আগস্ট শেখ হাসিনা, না, শেখ হাসিনার বিরুদ্ধে তো গণ অভ্যুত্থান হয়েছে তার সরকারের বিরুদ্ধে, এবং গণ অভ্যুত্থানে ওই সরকারে পতন হয়েছে। তার বন্দোবস্তটা কি হয়েছে এটি রাজনৈতিক পরিসরে বেশ বিতর্ক আছে। এবং কিভাবে রনি ভাই যে যে কথা বলেছেন তার পক্ষেও কিন্তু যুক্তি আছে। এর বিকল্প কি হতে পারত? তার পক্ষে যুক্তি বলতে যে সেটি না, এই যুক্তির পক্ষে, আচ্ছা এক হচ্ছে যে রাজনৈতিক পরিসরে এখন যে কথাটি বেশ জোরে সোরে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে যে এই গণ অভ্যুত্থান তো সাধারণ মানুষ নেমে গেছে এবং তার সেটি প্রতিরোধ করার ক্ষমতা তখনকার যারা ক্ষমতায় ছিলেন না সরকারের ছিল না। দ্বিতীয় হচ্ছে যে এই যে বিষয়টি হয়তো ভবিষ্যতে হয়তো উদ্ঘাটিত হবে, যে যারা বাইরে থেকে এই গণ অভ্যুত্থানকে সমর্থন করেছে তারাই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ভারতে পার হয়ে যাওয়ার বন্দোবস্ত করে দিয়েছেন কিনা। এবং এক্ষেত্রে শুধু বাংলাদেশ ও ভারত নয়, যুক্তরাষ্ট্রের নামও শোনা যাচ্ছে, যে যুক্তরাষ্ট্রও চেয়েছে যে শেখ হাসিনা নিরাপদ জায়গায় অবস্থান করুক, নিরাপদ আশ্রয় পান। এখন সেটি বীর বেশে পালিয়েছেন না জীবনের ভয়ে পালিয়েছেন সেটি তো এই বিতর্ক থাকবে। বিষয় হচ্ছে এখানে রাজনৈতিক মীমাংসা বা শেখ হাসিনার যে ফিরে আসার কথা বলছেন, এটি কিন্তু সাবেক উপদেষ্টা মাহফুজ আলম তার যে বক্তব্য সেটা কিন্তু আমাদের চিন্তিত করে, আমাদের ভাবায়। শেখ হাসিনার কথা বাদ দিন বা আওয়ামী লীগের যে উদ্দেশ্যে গণ অভ্যুত্থানটা হয়েছিল, আইনের শাসন, ন্যায় বিচার, সামাজিক মর্যাদা, বৈষম্য দূর এবং একটা সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করা, সেটি কতটা হয়েছে? একটি নির্বাচন হয়েছে, কিন্তু মাহফুজ আলমের যে বয়ান, যে তিনি 1, 2, 3, 4 করে প্রায় 15টি দিয়েছেন, সেখানে বলেছেন যে শেখ হাসিনার পর তো এই সুশাসন হওয়ার কথা হয়নি, মব শাসন হয়েছে, মুক্তিযুদ্ধকে 24-এর মুখোমুখি দাঁড় করানো হয়েছে, ডানপন্থার উত্থান ঘটেছে, ধর্মবাদী দলের উত্থান ঘটেছে, মাজার দরগা ভাঙা হয়েছে, বাউল শিল্পীদের উপর আক্রমণ করা হয়েছে, বাউল শিল্পীকে একজন পীরকে কবর থেকে তুলে এনে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। মানে এই যে ঘটনাগুলো, এটি কি এর সাথে গণ অভ্যুত্থানের কি সম্পর্ক ছিল? তাহলে হয় গণ অভ্যুত্থান যারা করেছে পরবর্তীকালে তারা ক্ষমতায় আসেনি, অথবা তারা ওয়াদার বরখেলাপ করেছে।
আমাদের প্রতিটি শুধু এবারেই নয়, 90-এর গণ অভ্যুত্থানের পরেও, এমনকি মুক্তিযুদ্ধের পরেও, মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল, মুক্তিযুদ্ধের পর, স্বাধীনতার পর আমরা কি সেই আকাঙ্ক্ষা পূরণে ক্ষমতাসীনরা যথাযথ ভূমিকা নিয়েছেন, পদক্ষেপ নিয়েছেন, দৃঢ় পদক্ষেপ নিয়েছেন, বা মানুষের মুক্তিযুদ্ধ ছিল মুক্তি ঘটেছে। এবং 24শে জুলাই অভ্যুত্থানকারীরা বলেছেন, সবাই বলেছে যে এটা দ্বিতীয় মানে তারা বলেছেন এটা দ্বিতীয় স্বাধীনতা, অর্থাৎ মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজটি 24শে হয়েছে। এই স্লোগান কিন্তু 72-এর পর জাসদ এই স্লোগান দিতেন যে এই মুক্তিযুদ্ধ ছিল 71-এর মুক্তিযুদ্ধ ছিল অসমাপ্ত, এখন আমরা সমাপ্ত মুক্তিযুদ্ধ করব। সেটা হচ্ছে আপনি জানেন যে আনফিনিশড রেভলিউশন, লরেন্স লিপসুজের একটা বিখ্যাত বই ছিল, সেটি কর্নেল তাহের এবং জাসদের রাজনীতিকে কেন্দ্র করে, রাজনীতিকে নিয়েই লেখা। এখন কথা হচ্ছে আমরা কোথায় যেতে চাই। আমরা বারবার আন্দোলন করি, সংগ্রাম করি, গণ অভ্যুত্থান করি, কিন্তু কোথায় যেতে চাই সেই জায়গাটা ঠিক করতে পারি না। যেটা মাহফুজ আলমের এই যে তার যে পয়েন্টগুলো, যে বক্তব্য, যে আমরা তো কোথাও যাইনি, বরং আমরা পিছনে সরে গেছি। যদি পিছনেই সরে যাই তাহলে শেখ হাসিনাকে সরানোর যে যৌক্তিকতা সেটা কোথায় থাকে? এর অর্থ না যে শেখ হাসিনাকে সরানোটা অন্যায় হয়েছে। শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মাধ্যমেই তিনি বিতাড়িত হয়েছেন, তিনি চলে গেছেন। এখন এই মীমাংসাটা কিভাবে হবে, যেটির রনি ভাই আসার আগে আমি যেটা বলছিলাম, এর একটা রাজনৈতিক মীমাংসা প্রয়োজন। 71-এ রাজনৈতিক মীমাংসা করতে পারেনি বলেই পাকিস্তানি শাসকবর্গ মুক্তিযুদ্ধ হয়েছিল। 90-এও কিন্তু অভ্যুত্থান হয়েছিল, এই রাজনৈতিক প্রশ্নের মীমাংসা করতে পারেনি। ধারণা ছিল যে 24-এ রাজনৈতিক প্রশ্নের মীমাংসা হবে, অর্থাৎ বাংলাদেশের যে ভূখণ্ড, এই ভূখণ্ডে বসবাসকারী প্রত্যেকটি নাগরিক তার মর্যাদা পাবে। সেটা অর্থনৈতিক মর্যাদা, সামাজিক মর্যাদা, ধর্মীয় স্বাধীনতা, কিন্তু সেটা কি পেয়েছে? এ কারণেই একটা উদ্বেগের কারণ। যদি আমরা 24 থেকে প্রশ্ন আসে কেন, 24-এর গণ অভ্যুত্থানের পর যদি আমরা সুশাসন দিতে পারতাম, আমরা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারতাম, কোথাও যদি মব না হতো, কোথাও যদি ডানপন্থার উত্থান না হতো, মুক্তিযুদ্ধের যে মূল্যবোধ সেগুলো যদি আমরা ধারণ করতে পারতাম, আমরা সেগুলো সমুন্নত রাখতে পারতাম, অর্থাৎ মানুষের মুক্তি যদি নিশ্চিত হতো, তাহলে কিন্তু আজকে আওয়ামী লীগের যে উপস্থিতি, সরব অথবা নীরব যাই হোক, বা শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে যে এত কথা হচ্ছে, সেটি কিন্তু হতো না। সুতরাং অভ্যুত্থানকারীদের বা অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে সেই জনগোষ্ঠীর ব্যর্থতার কারণেই কিন্তু আওয়ামী লীগের উপস্থিতিটা, যেমন 90-এর পর দুই দলই তো শাসন করেছে। আপনি কি এখনই এর ব্যর্থতা দেখেন, মানে ক্ষমতাসীন দলের না, তাহলে রাজনৈতিক প্রক্রিয়ার? এই ক্ষমতাসীন দল বিএনপি তো 3 মাস আসছে, 3 মাসের মধ্যে এই ব্যর্থতা, সফলতা ব্যর্থতা এই করার নয়। কিন্তু যে সরকারটি অঙ্গীকার করেছিল যে আমরা জুলাই অভ্যুত্থানের যে লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ এটা বাস্তবায়ন করব, সেই সরকারটি পারেনি। এবং এখন তো দেখা যাচ্ছে তারা যে রুটিন কাজ, যে কোনো সরকারের তত্ত্বাবধায়ক হোক, অন্তরীণ হোক, বা অনির্বাচিত হোক, সামরিক হোক, তার একটা রুটিন কাজ থাকে দেশ পরিচালনার। মানুষের নাগরিকদের ন্যূনতম যে চাহিদা, অধিকার, সেটাও পারেনি। হামের টিকার সংকটটা হচ্ছে অন্যতম। সেটা অন্তর্বর্তী সরকারের কথা বলছেন, যে তারা অন্তর্বর্তী সরকারের। নতুন সরকার এখনো আমি স্পষ্ট না নতুন সরকার কি রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে এগোবে। কখনো মনে হয়েছে, যেমন নির্বাচনের আগে কিন্তু বিএনপির নেতাদের বক্তৃতা বিবৃতিতে মনে হয়েছিল তারা আওয়ামী লীগকে পুনর্বাসন, মানে আওয়ামী লীগের ফিরে আসাটাকে তারা বাধা দেবে না। অনেক জায়গায় কিন্তু আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হয়েছিল, তালা খুলে দেওয়া হয়েছিল। কিন্তু যখন বিরোধী দল এটার বিরুদ্ধে আওয়াজ তুলল এবং একটা আন্দোলনের ভয় দেখালো, তখন কিন্তু আবার সেটা বন্ধ হয়ে গেল, সেই অফিস খোলা বন্ধ হলো। বেশ রাজনৈতিক পরিসরে আলোচনা হয়েছিল অন্তর্বর্তী সরকার,
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগের দল হিসাবে এখন নিষিদ্ধ নয়, তার কার্যক্রম নিষিদ্ধ। তা কার্যত সেটা দলই নিষিদ্ধ, কিন্তু দলীয় কাঠামো নিষিদ্ধ না। যে এর আগে তো কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয়েছে, ডিএল নিষিদ্ধ হয়েছে, জাসদ নিষিদ্ধ হয়েছে। আচ্ছা। এখন যে বিষয়টি, তবে বিএনপি আমার ধারণা যে বিএনপি পরিস্থিতি অবলোকন করছেন, তারা দেখছেন, পর্যবেক্ষণ করছেন যে কোন পদক্ষেপ নিলে তাদের জন্য ভালো। আচ্ছা, বা দেশের জন্য। সামরিকভাবে কি ব্যাপারটা এরকম যে হ্যাঁ আগেই ভালো ছিলাম, এরকম ব্যাপারটা? না না, আগেই ভালো ছিলাম তো কেউ বলবে পাকিস্তান আমলেই ভালো ছিলাম, তা এর অর্থ যে পাকিস্তান আমলে ফিরে যাবো না, সেটা আওয়ামী না। লীগের আমলের কথা বলছি। আমি বলছি যে কোনো আমলে কখন বলে হতাশা থেকে, ক্ষোভ থেকে। এখন আজকে চালের দাম যদি 150 টাকা হয়, মানুষ তো বলবে যে এই সরকার মানে গণবিরোধী অবস্থান, মানে এই সরকার দেশ চালাতে পারছে না। তো এখন কথা হচ্ছে এটা হলো